আমার মেয়ে খুব সুন্দরী, তাই তার জন্যে অনেক ভালো ভালো সম্বন্ধ আসতো। কিন্তু সে প্রতিটি সম্বন্ধ এই বলে প্রত্যাখ্যান করত যে সে কেবল ন্যাংরা ছেলেকেই বিয়ে করবে। আর আমিও মরার আগে মেয়ের বিয়ে দিয়ে যেতে চাইতাম। তাই আমি আমার মেয়েকে একজন ন্যাংরা লোকের সাথেই বিয়ে দিয়েছি। বিয়ের পর যখন আমার মেয়ে আমার সাথে দেখা করতে আসতো, তখন সে খুব খুশি থাকতো। কিন্তু আমার মৃত স্বামী স্বপ্নে এসে আমাকে বলতো, আমাদের মেয়েকে বাঁচাও। আমি না জানিয়ে মেয়ে শ্বশুর বাড়িতে গেলে এটা দেখে আমার জীবন বেরিয়ে গেল যে সেই ল্যাংড়া ছেলে আমার মেয়ের সাথে। আমার মেয়ে মিষ্টুর জন্য একজন ডক্টরের সম্বন্ধ এলো। এটা আমার জন্য অন্তত আনন্দের বিষয়, কারণ আমরা যে ছোট এলাকায় থাকতাম সেখানে ভুল ভবিষ্যৎ এক একটা ভালো সম্বন্ধ আসতো। না হলে এখানে মুদির দোকানদার বা কোনো রিক্সা চালকের সম্বন্ধ আসতো। আর এই সম্বন্ধ আমাদের মতো লোকের জন্য খারাপ না। কিন্তু আমি আমার মেয়ের জন্য একটা ভালো সম্বন্ধ খুঁজছিলাম, কেননা আমার মেয়ে লাখে একটা এবং ভীষণ সুন্দরী। ছেলেটির ফটো হাতে নিয়ে মেয়ে ঘরে এসে ওকে উদাস দেখে খুব কষ্ট পেলাম। মনে হচ্ছিল ও কোনো গভীর চিন্তায় ডুবে আছে। আমি বললাম, মা, কি ব্যাপার, তোকে খুব চিন্তিত মনে হচ্ছে যেন। তখন ও বলতে শুরু করলো, আমার মাথায় যদি বাবার ছায়া থাকতো তাহলে আমি কত ভাগ্যবতী হতাম। আমি বললাম, মা, জানি না তোর কি হয়েছে, আগে তো কখনো এমন কথা বলিসনি। তখন ও উদাস হয়ে মাথা নিচু করে নিল। আমি বললাম, ঠিক আছে, মন খারাপ করার দরকার নেই। দেখ কত সুন্দর একটা ছেলের সম্বন্ধ তোর জন্য এসেছে, আর ছেলেটা ডক্টরও। ও আমার মুখের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে বলল, মা, ছেলেটা কি ল্যাংড়া? ওর কথা শুনে আমি অবাক হয়ে বললাম, না মা, ছেলেটা খোড়া না। আমার কথা শুনে মিষ্টু বলল, তাহলে আমি এই ছেলেকে বিয়ে করতে পারবো না। আমি বললাম, কী সব আজে বাজে কথা বলছিস মা, তুই আমাকে আর জ্বালাতন করিস না। যদি কোনো দিন আমার রাগ মাথায় উঠে যায় তখন আমি তোর সাথে কি করব ভাবতেও পারবি না। আমি আজ পর্যন্ত তোর মতো জেদি মেয়ে দেখিনি। প্রথমে তোর জন্য ইঞ্জিনিয়ার ছেলের সম্বন্ধ এলো, তুই সেটা প্রত্যাখ্যান করলি। এমনকি একজন মাস্টারের সম্বন্ধ এলো, তুই সেটাও প্রত্যাখ্যান করলি। তাহলে তুই কি চাস? তোর সমস্যা কী? তুই জানিস মেয়েরা এমন সম্বন্ধে স্বপ্ন দেখে। কিন্তু তুই বড়ই অদ্ভুত, যে বাড়িতে আসা এমন ভালো সম্বন্ধ প্রত্যাখ্যান করছিস। আমার কথা শুনে ও ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো এবং বলল, আজ যদি বাবা থাকতেন তাহলে কেউ আমার ইচ্ছার বিরুদ্ধে যাওয়ার কথা ভাবতেও পারত না। আমি মিষ্টুকে কাঁদতে দেখতে পারতাম না। সে আমার খুব আদরের মেয়ে এবং আমার জীবনে একমাত্র সুখ। আমি সবসময় ওর কান্নার সামনে অসহায় হয়ে পড়ি। আজও আমার মন গলে গেল। তাই বললাম, কি হলো মা, তুই কেন খোড়া লোককে বিয়ে করতে চাস? ও বলল, মা, আমি বিশ্বাসঘাতকতাকে খুব ভয় পাই। সুন্দর লোকদের জন্য অন্য মহিলা আছে, কিন্তু তুমি নিজেই ভাবো মা, এমন একজন মানুষ যে সবার কাছে অবহেলার পাত্র, আর কেউ তাকে ভালোবাসে না। যখন আমি তাকে সাপোর্ট করব, তখন সে আমাকে কত ভালোবাসবে। আমাকে ছেড়ে যাওয়ার কথা সে স্বপ্নেও ভাববে না। মা, আমার স্বামী সারা জীবন আমাকেই ভালোবাসবে এবং সব সময় আমাকে সাপোর্ট করবে। ওর কথা শুনে হতবাক হয়ে আমি ওর মুখের দিকে তাকিয়ে রইলাম। তারপর কিছু না বলেই উঠে ওর রুম থেকে বেরিয়ে গেলাম। আগে আমার মেয়ে খুব হাসি খুশি এবং চঞ্চল ছিল, কিন্তু ওর বাবার মৃত্যুর পরে ওর কেমন উদাস থাকতে শুরু করে। ছোটোখাটো কথাতেও ওর মন খারাপ হয়ে যেত। কিন্তু আমি এটা ভেবে ভয় পেতাম যে যার নিজের সমর্থনের প্রয়োজন সে কিভাবে আমার মেয়েকে সমর্থন করবে, সে কিভাবে দুঃখে কষ্টে আমার মেয়েকে সাহায্য করবে। প্রথমে তো বাবাকে ছাড়া তার জীবন কেটেছে, এখন তাকে এমন একজন স্বামীর সাথে জীবন কাটাতে হবে যে তার যত্নও নিতে পারবে না, তার সাথে চলতেও পারবে না। আমি কিছুদিনের জন্য চুপ করে রইলাম। ভাবলাম কিছুদিন পর আবার মিষ্টুর সাথে কথা বলার চেষ্টা করব। আমার যুক্তিগুলো ওর সামনে রাখব, তখন হয়তো ও আমার কথা মেনে নেবে। 3-4 দিন পরে আমি এই বিষয়ে মিষ্টুর সাথে কথা বলতে চাইছিলাম, কিন্তু ভগবানের মনে হয়তো অন্য কিছু ছিল। চতুর্থ দিন সকাল থেকে আমার শরীর খারাপ হতে থাকে। আমার মনে বারবার কুগাই ছিল, আর আমি বসে বসে ঘামছিলাম। একবার ভাবলাম মিষ্টুকে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে বলি, কিন্তু তারপর আবার ভাবলাম আমার মেয়ের মন খুব নরম, হয়তো ও আমাকে কষ্টে দেখে ভয় পেয়ে যাবে। তাই সব কষ্ট সহ্য করছিলাম। তখনই ব্যথা আমার হাত হয়ে বুক পর্যন্ত চলে এলো। হঠাৎ আমি চোখে অন্ধকার দেখতে লাগলাম এবং আমার কান ভৌ ভৌ করতে লাগলো। যখন চোখ খুললাম তখন আমি নিজেকে বিভিন্ন ধরনের নল এবং মেশিনের মধ্যে আটকা অবস্থায় পেলাম। এখন আবার চোখে অন্ধকার দেখতে লাগলাম। পরের বার যখন জ্ঞান ফিরল তখন আমি খুব ব্যথা অনুভব করছিলাম। তারপরে ব্যথা ছটফট করতে লাগলাম। একজন নার্স ছুটে এসে একটা ব্যথার ইঞ্জেকশন দিল।
একটু পরে ব্যথা কমলে আমি নার্সকে বললাম, আমার মেয়ে কোথায়? তখন নার্স বলল, আমি এক্ষুনি আপনার মেয়েকে ডাকছি। কিছুক্ষণ পর ও আমার কাছে এসে মন খারাপ করে বলল, মা তুমি এত কষ্টে ছিলে আর আমাকে একবারও বলনি। মা তুমি এমন করলে কেন? তোমার এত বড় হার্ট অ্যাটাক হয়েছিল যে তুমি মারাও যেতে পারতে। মা তুমি আমাকে কার ভরসায় রেখে যাচ্ছিলে? আমি ওর দুঃখ সহ্য করতে পারছিলাম না। আমি ওকে সান্ত্বনা দেওয়ার জন্য হাত উঠালাম, কিন্তু শরীর এত দুর্বল যে আমি হাত উঠাতে পারলাম না এবং কথাও বলতে পারলাম না। নার্স আমাকে বিশ্রাম নিতে বললে আমি চুপচাপ শুয়ে পড়ি। মিষ্টুকে নার্স বাইরে নিয়ে গেলে আমি মনে মনে নিজেকে প্রশ্ন করছিলাম, সত্যি তো আমি ছাড়া মেয়ের এই পৃথিবীতে আর কেউ নেই। ভগবানের কৃপায় এবারের মতো বেঁচে গেছি। আমি মনে মনে ঠিক করলাম যে সুস্থ হয়ে বাড়ি ফেরার সাথে সাথে আমি ডক্টর পাত্রের বাবা মাকে ফোন করে এই সম্বন্ধটা পাকা করব। কয়েকদিন পরে আমাকে হাসপাতাল থেকে ছেড়ে দিল। ডক্টর আমাকে খুব সাবধানে থাকতে বলছিলেন এবং আরও বলছিলেন যে যত তাড়াতাড়ি সম্ভব ওপেন হার্ট সার্জারি করে নিতে। কিন্তু আমার চিন্তা এখন এসবের দিকে যাচ্ছেই না। আমি আমার মেয়ের নিজের সংসারে দেখতে চাই। বাড়িতে এসেছে 2 দিন হয়ে গেছে। মিষ্টু আমার খুব সেবা যত্ন করছে আর আমি ওর জন্য ভগবানের কাছে প্রার্থনা করছি। একদিন আমি মিষ্টুর হাত ধরে বললাম, মা আমি তোর কাছে কিছু চাইলে তুই দিবি তো? কথাটা শুনে ওর চোখ ভিজে উঠল আর বলল, মা তুমি আমার কাছে আমার জীবন চাইলেও আমি তোমাকে দিতে আপত্তি করব না। আমি বললাম, তোর জন্য যে ডক্টরের সম্বন্ধ এসেছিল সে খুব ভালো আর শিক্ষিত ছেলে। আমি চাই তোর বিয়ে ওই ডক্টরের সাথে হোক আর যত তাড়াতাড়ি সম্ভব তোর নিজের সংসার হোক। তোকে এভাবে অসহায় রেখে আমি শান্তিতেও মরতে পারছি না। আমার কথা শুনে মিষ্টুর মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং বলল, মা আমি তোমার কাছে শুধু একটা জিনিসই চেয়েছি, আমার ভাবি স্বামী যেন খোড়া হয়। তুমি কি আমার এই ছোট্ট স্বপ্নটা পূরণ করতে পারবে না? তুমি আমাকে এই ভালোবাসো? আমি বললাম, মা তোর স্বপ্ন আর ইচ্ছা অযৌক্তিক। আমার এত সুন্দরী এবং একমাত্র মেয়ের বিয়ে আমি একজন খোড়া লোকের সাথে কোনো মতই দিতে পারবো না। আমার কথা শুনে মিষ্টু বলল, তোমার মেয়ে সারা জীবন কুমারী থাকবে। ওর জেদ দেখে আমি ভিতরে ভিতরে কেঁপে উঠলাম। ওর মধ্যে ওর বাবার মতো একগুঁয়েমি ভাব ছিল। মিষ্টু জেদ দেখে আমি বুঝতে পারলাম যে ও ওর জেদ থেকে পিছনে সরবে না। তাই আমি আত্মসমর্পণ করতে বাধ্য হলাম। আমি যদি আত্মসমর্পণ না করতাম তাহলে আমার মেয়ে একাই এই দুনিয়ায় পড়ে থাকতো। আমার জীবনের কি ভরসা? আজ আছি তো কাল নেই। তাই ডাক্তারের সম্বন্ধ আনা ঘটককে বললাম, আপনি এরপরে আমার বাড়িতে কোনো ডাক্তার বা ইঞ্জিনিয়ারের সম্বন্ধ নিয়ে আসবেন না। আমার মেয়ের জন্য একটা খোড়া ছেলের সম্বন্ধ নিয়ে আসবেন। আমার কথা শুনে মহিলা ঘটক অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইলেন এবং বললেন, এটা কেমন কথা বলছো? তোমার মেয়ে লাখে এক। যেই তোমার মেয়েকে দেখে সেই তাকে বিয়ে করতে চায়। তাহলে কেন তোমার মেয়েকে একটা খোড়া ছেলের সাথে বিয়ে দিতে চাও? ওই মহিলা ঘটকের কথা শুনে আমার মন খারাপ হয়ে গেল আর দুঃখের সাথে বললাম, আমি অসহায়। আমি আমার সন্তানের সামনে অসহায়। আমার মেয়ে কোনো সম্বন্ধের জন্যই হ্যাঁ বলে না। বিয়ে করলে একমাত্র খোড়া ছেলেকেই বিয়ে করবে। কতদিন ধরে আমি তাকে এই কথাটা বুঝিয়েছি, কিন্তু সে তার জেদেই আটকে আছে। আমার কথা শুনে মহিলাটি বললেন, ঠিক আছে আমি তোমাদের পছন্দের ছেলে খুঁজব। আমি তাকে কিছু টাকা দিলাম আর মহিলাটি চলে গেলেন। যখন মিষ্টু জানল যে আমি ওর কথা মেনে নিয়েছি এবং ঘটককে একটা খোড়া ছেলের সম্বন্ধ আনতে বলেছি, তখন ও খুশি হয়ে আনন্দে আমার গলা জড়িয়ে ধরে বলল, মা তুমি খুব ভালো, আমার সব কথা মেনে নাও। ওর কথা শুনে আমি একটু রেগে গিয়ে বললাম, যদি তুমিও আমার কথা মেনে নিতে তাহলে কত ভালো হতো। আমার কথা শোনার পর মিষ্টু বলল, মা এই খুশির মধ্যে আমাকে দুঃখ দিও না। আমি তোমার সব কথাই মানি। যে মেয়ে সবসময় উদাস হয়ে থাকতে আজ যেন সে আনন্দে উঠছে, আর ওকে আনন্দে দেখে বাড়ির পরিবেশ খুশি হয়ে গিয়েছিল। কিন্তু আমি সবসময় মেয়ের কথা ভাবতে থাকলাম, জানি না ওর কি হবে। আমি ভেবেছিলাম যে ছেলে খুঁজে পেতে সময় লাগবে, কিন্তু আমার প্রত্যাশার বিপরীতে ছেলে তাড়াতাড়ি খুঁজে পাওয়া গেল। 3-4 দিনের মধ্যেই তারা আমাদের বাড়িতে এলো। যেই ঘটক আমাদের বাড়িতে এলো, মিষ্টু তাড়াতাড়ি উঠে রান্নাঘরে গিয়ে চা বানাতে লাগলো। আমার মনে হলো মিষ্টু আগে থেকে তার জন্য অপেক্ষা করছিল। আমি তাকে বসিয়ে বললাম, কেমন আছেন? কোনো ছেলে খুঁজে পেলেন নাকি? তিনি বললেন, আমি তোমাদের অনেক ছেলে দেখালাম, কিন্তু এত ভালো ভালো ছেলেও তোমাদের পছন্দ হয়নি। তাই তোমাদের কথা অনুযায়ী তোমাদের পছন্দের মতো একটা ছেলে পেয়েছি। ছেলেটার বিশেষত্বর কথা কি আর বলবো। ছেলেটা খোড়া, আর ছেলেটা শুধু খোড়াই, এর বেশি কিছু নেই। ঘটকের কথা শুনে মিষ্টু বলল, আন্টি আমার আর কিছু চাইও না, ছেলের ছবিও দেখতে চাই না। আমি শুধু চেয়েছিলাম ছেলেটা খোড়া হোক।
আর আমি পেয়েও গেলাম। ওর মনের সুখে নিচে এসব নিয়ে আলোচনা করছিল। আগে ঘটক কোনো সম্বন্ধ নিয়ে এলে ও তার ধারের কাছেও ঘেঁষত না, কিন্তু আজ যেন ওর মুখ থেকে খুশির ঝলক বইছে। আমি ঘটককে জিজ্ঞেস করলাম, ছেলেটা কি করে? ঘটক বলল, একটা খোড়া ছেলে কি করতে পারে, মাঝে মাঝে বাবার মুদির দোকানে গিয়ে বসে। তাছাড়া ওদের বাড়িও ছোট্ট রাস্তায়, আর অনেক পুরনো একটা বাড়ি, কোনো রকমে তার মধ্যে জীবন কাটাচ্ছে। আমি তোমাকে ছেলেটার ব্যাপারে সব কথা পরিষ্কার বললাম। এখন তোমাদের ব্যাপার। ছেলেটির অবস্থা শুনে আমি একটু চিন্তায় পড়ে গেলাম। আমি বললাম, আপনি আর একটা ছেলে খুঁজুন, সে যেন সচ্ছল পরিবারের হয়। আমি আমার মেয়েকে এত গরিব পরিবারে বিয়ে দিতে পারবো না। মিষ্টি বলল, না আন্টি, আমার জন্য আর কোনো ছেলে খোঁজার দরকার নেই। তোমরা আমাকে এই ছেলের সাথে বিয়ে দিয়ে দাও। আপনি কালকেই তাদেরকে এখানে নিয়ে আসুন। আমি রাগ করে মিষ্টুকে বকাঝকা করে বললাম, মিষ্টু, আমরা অন্য কোনো ছেলে খুঁজে বের করব। আমার কথা শুনে মিষ্টু বলল, না মা, যে সম্বন্ধ এসেছে তুমি এই সম্বন্ধটাই ঠিক করে ফেলো। ঘটককে বলতে বাধ্য হলাম, কালকেই ছেলেদের এখানে নিয়ে আসতে বলো। আমি ভেবেছিলাম ছেলের বাড়ির লোক এলে কোনো না কোনো দোষ বের করে রিজেক্ট করে দেবো, কিন্তু পরের দিন যখন ছেলেরা এলো তখন তাদের দেখে আমি হতবাক হয়ে গেলাম। তারা বেচারা অবস্থা নিয়ে অনেক কষ্টে এসেছে। এমনকি তারা যেভাবে কথা বলতো এবং চলাফেরা করতো তাতেও তাদের দুঃখ পরিষ্কার বোঝা যেত। আমি মিষ্টুকে বললাম, এখনও টাইম আছে, ঠিক করে বলো। কিন্তু ও রাজি হলো না। জানি না ওর চোখে কি পট্টি বাঁধা আছে। ও বলল, এই সম্বন্ধটাই আমার পছন্দ হয়েছে, প্লিজ মা, তুমিও হ্যাঁ বলে দাও। এখন আমি বুঝতে পারছি কিভাবে বাবা মা তাদের সন্তানদের সামনে অসহায় হয়ে পড়ে। কয়েকদিন ধরে আমি অসুস্থ বোধ করছি। আমার বুকে হালকা ব্যথা শুরু হয়েছে। আমার মনে হতে লাগলো যে এই ব্যথা শীঘ্রই আমার জীবন নিয়ে নেবে। এই ভয়ে আমিও এই বিয়েতে হ্যাঁ করলাম। ছেলেরা গরিব, তাই বিয়েটা খুব সাধারণভাবে হলো। ছেলের পক্ষ বলছিল, তোমাদের পক্ষ থেকে যৌতুকের ব্যবস্থাও করতে হবে না, আর আমাদের পক্ষ থেকেও আমরা কিছু করতে পারবো না। আমি কখনো ভাবিনি যে আমার আদরে একমাত্র মেয়ের বিয়ে এভাবে দেব। একে তো মেয়ে আমাকে ছেড়ে চলে যাচ্ছিল, আর তার উপর এমন সম্বন্ধটা আমার মোটেও পছন্দ ছিল না। 4 দিন পরে মেয়ের বিয়ে। বিয়ের জন্য কোনো ব্যবস্থারই দরকার ছিল না, তাই যেমন তেমনভাবে দিনগুলো কেটে গেল। তারপরে মিষ্টুর বিয়ে হয়ে গেল, আর মিষ্টু তার শ্বশুরবাড়ি চলে গেল। আমি আমার মনকে সান্ত্বনা দিচ্ছিলাম, কারণ মিষ্টুর বিচ্ছেদ আমি সহ্য করতে পারছিলাম না। কিন্তু আমি নিজেকে বুঝ দিলাম যে এটাই দুনিয়ার নিয়ম। মেয়েরা অন্য কারো সম্পদ, একদিন না একদিন বাবা মাকে ছেড়ে চলে যাবে। সারা রাত ভগবানের কাছে মিষ্টু মার সুখের জন্য প্রার্থনা করতে থাকলাম। সকালে ঘুম থেকে উঠেই আমি প্রথমে নাস্তা তৈরি করলাম। এরপরে নাস্তা প্যাকিং করে মিষ্টুর শ্বশুর বাড়িতে গেলাম। এখানে একটি প্রথা আছে যে বিয়ের পরের দিন কনের বাবার বাড়ি থেকে নাস্তা যায়। আমাকে এই নিয়ম সম্পূর্ণ করতে হবে। মিষ্টুর শ্বশুরবাড়িতে পৌঁছে সেখানকার অবস্থা দেখে আমার মন ভেঙে গেল। এই মানুষগুলোর অবস্থা খুবই খারাপ। এক রুমের ভাঙাচোরা বাড়ি। বাড়িটি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না। মিষ্টুর শাশুড়িও বাড়িতে ছিলেন। তিনি খুব অদ্ভুত মহিলা। আমাকে দেখে তিনি বসতেও বললেন না, উল্টে মুখ বাঁকিয়ে বলল, দিদি, আমরা খুব গরিব মানুষ, প্রতিদিন আত্মীয়ের যত্ন করার সামর্থ্য নেই। আপনি যদি প্রতিদিন আমাদের বাড়িতে আসতে থাকেন তাহলে আপনার মেয়েরই সমস্যা হবে। মিষ্টু পাশে দাঁড়িয়ে তার শাশুড়ির কথা শুনছিল, কিন্তু ও কিছুই বলল না। আমি বললাম, এই নাস্তা দিতে এসেছি, এটা আমাদের রেওয়াজ। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসছি বলে যেতে শুরু করলে মিষ্টু আমাকে জড়িয়ে ধরল আর অশ্রুসিক্ত নয়নে বলল, মা, আমি তোমার ভালো মেয়ে হতে পারিনি। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমি মিষ্টু চোখের জল মুছিয়ে দিয়ে বললাম, মা, তোর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, তুই শুধু সুখে থাকিস, ভগবান তোর সহায় হোক। মিষ্টু বলল, মা, তুমি কি আমার একটা কথা রাখবে? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ। তখন মিষ্টু বলল, মা, তুমি আমার শ্বশুরবাড়িতে আর এসো না। এরা যখন তোমাকে অপমান করে তখন আমার ভালো লাগে না। আমি নিজেই তোমার সাথে দেখা করতে যাব। আমি হ্যাঁতে মাথা নাড়িয়ে মিষ্টুকে নিজের খেয়াল রাখিস বলে বাড়িতে ফিরে এলাম। মিষ্টুর সামনে নিজেকে নর্মাল রেখেছিলাম, কিন্তু শুধু আমি জানি কত কষ্টে চোখের জল আটকে রেখেছিলাম। কিন্তু বাড়িতে ফিরে নিজের কন্ট্রোল করতে পারলাম না। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকলাম। আমার মেয়ে নিজেই নিজের পায়ে কুড়োল মেরেছে। এখন আমি আর কিছুই করতে পারবো না। মিষ্টুকে ছাড়া বাড়ি ফাঁকা ফাঁকা মনে হতো। মাঝে মাঝে পাড়ার মহিলা যখন বাড়িতে আসতেন তখন মনটা একটু হালকা হতো। পাড়ার মহিলারা বলতো, তুমিও মাঝে মাঝে বের হও, আমাদের বাড়িতেও আসো, মনটা হালকা হবে। মিষ্টুর বিয়ে 4 দিন হয়ে গেল, কিন্তু মিষ্টু এখনও আমার সাথে দেখা করতে আসেনি।
ওকে দেখার জন্য মনটা খুব অস্থির হয়ে উঠছিল। কিন্তু আমি ওর শ্বশুরবাড়িতে যেতেই চাইছিলাম না। আমি আমার অপমান সহ্য করতে পারি, কিন্তু আমি যাওয়ার জন্য যদি আমার মেয়ে অসুবিধা পড়ে সেটা আমি সহ্য করতে পারতাম না। এই চিন্তা করেই আমি সেখানে যেতাম না। মিষ্টুর চিন্তায় মাথায় ঘুরপাক খাচ্ছিল। এমন সময় হঠাৎ দরজায় হালকা টোকা পড়ল, আর দরজা খুলে মিষ্টু ভিতরে এলো। ওকে দেখে আমি খুব খুশি। আমি তাড়াতাড়ি এগিয়ে গিয়ে ওকে জড়িয়ে ধরলাম। ও আমাকে জড়িয়ে ধরে খুশিতে হাসতে হাসতে বলল, মা, আমি তোমাকে খুব মিস করছিলাম, তাই তোমার সাথে দেখা করার জন্য এলাম। আমি বললাম, জানিস, আমিও তোকে খুব মিস করছিলাম, কিন্তু তোর শাশুড়ির কারণে আর ও বাড়িতে যায়নি। ও বলল তুমি না গিয়ে খুব ভালো করেছো, কারণ আমার শাশুড়ি বড়ই বিচিত্র মহিলা। তিনি বাড়িতে অতিথিদের মোটেও পছন্দ করেন না। যদিও অতিথি ভগবানের রূপ, কিন্তু জানি না শাশুড়ির কেন অতিথি পছন্দ না। আমার সাথে শাশুড়ি কেমন যেন ব্যবহার করত, কিন্তু এখন ধীরে ধীরে আমার প্রতি তার মনোভাব ভালো হচ্ছে। আর স্বামীর কথা আর কি বলবো, সে আমাকে ভীষণ ভালোবাসে। সে বলে, ভগবানের কাছে যতই মাথা ঠেকাই ততই কম যে আমি তোমার মতো বউ পেয়েছি। মিষ্টুর মুখে খুশি ফুটে উঠছিল। আমি মিষ্টুর মুখ দেখে বোঝার চেষ্টা করছিলাম ও যা বলছে তা সত্যি নাকি মিথ্যা, কিন্তু বারবার অনেক চেষ্টা করেও ওর মুখে মিথ্যা খুঁজে পাচ্ছিলাম না। আমি অনুভব করলাম যে ওর সুখ সত্যি। আমরা মা মেয়ে দুজনে অনেকক্ষণ বসে গল্প করলাম। তারপর মিষ্টু বলল, মা, আমি তোমার কাছে আলু কাবলি বানানো শিখতে চাই। আমার স্বামী খুব পছন্দ করে। আমরা মা মেয়ে রান্নাঘরে এসে আমি ওকে আলু কাবলি বানানো শেখাচ্ছিলাম। আমি মিষ্টুকে পুরোপুরি নজরে রাখছিলাম, কিন্তু আমি বুঝতে পারলাম যে ওর খুশি আসল। আমি ওই সুখের নিঃশ্বাস ফেললাম যে যাই হোক না কেন মিষ্টু ওর শ্বশুরবাড়িতে খুশি। আমরা মা মেয়ে দুজনে বিকেলে খাবার খেলাম, একটু চলে গেল, আর আমিও ঘুমানোর জন্য আমার রুমে চলে এলাম। কিন্তু একটা অদ্ভুত ঘটনা ঘটল। রাতে স্বপ্নে আমি আমার স্বামীকে দেখি। স্বামী কাঁদতে কাঁদতে বলছে, আমাদের মেয়েকে বাঁচাও। আমি আতঙ্কিত হয়ে উঠে বসলাম। মিষ্টুর বাবা কেন এমন বলছে? এতদিন পর্যন্ত ও তো খুশিই ছিল। তারপর ভাবলাম, হয়তো মিষ্টুকে নিয়ে টেনশনে ছিলাম, তাই এই স্বপ্ন দেখেছি। আমি আবার ঘুমিয়ে পড়লাম। এদিকে মিষ্টু শান্তিতেই ছিল। আমি মিষ্টুকে বলছিলাম 2-3 দিন অন্তর অন্তর দেখা করে যেতে। মেয়েকে খুশি দেখে আমিও অন্তরে শান্তি অনুভব করতাম। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, আমি আমার স্বামীকে স্বপ্নে অনেকবার দেখলাম। প্রতিবার আমার তাকে মেয়েকে নিয়ে টেনশনে থাকতে দেখতাম। প্রতিদিন স্বপ্নে আমার স্বামী আসা নিয়ে টেনশনে ছিলাম। মনকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি মিষ্টুকে জিজ্ঞেস করছি যে, তুই দয়া করে আমাকে তোর শ্বশুরবাড়ি সম্পর্কে সব সত্যি বল। তুই খুশি তো? ও আমাকে আশ্বস্ত করলো যে, মা, আমার শ্বশুরবাড়িতে কোনো সমস্যা নেই, আমি খুব খুশি, আমাকে নিয়ে একটু চিন্তা করো না। 2-3 দিন পরে যখন আবার আমার স্বামীকে স্বপ্নে দেখলাম, তখন আমার খুব অস্বস্তি লাগছিল। তাই পরের দিন ভাবলাম, কেন না আমি নিজের চোখে দেখে আসি মিষ্টু ও শ্বশুরবাড়িতে কেমন আছে। আমি মিষ্টুকে না জানিয়ে ওর শ্বশুরবাড়িতে পৌঁছে যাই, কিন্তু দরজায় একটা বড় তালা ঝুলানো দেখে চিন্তায় পড়ে গেলাম। কিছু কিছু জায়গায় পুরনো কাঠের দরজা ভেঙে গেছে। দরজার ছিদ্র দিয়ে উঁকি মেরে মনে হলো ভূতের ছাউনি। সেখানে কারো থাকার কোনো চিহ্নই ছিল না। আমি খুব ঘাবড়ে গিয়ে আশেপাশে জিজ্ঞেস করলে তারা আমাকে এমন কিছু বলল যা শুনে আমিও চিন্তায় পড়ে গেলাম। তারা আমাকে বলল, এই বাড়িটা অনেক দিন ধরে খালি পড়ে আছে। কিছুদিন আগে কিছু লোক এখানে থাকতে শুরু করছিল। তারা তাদের ছেলের বিয়েতে এসেছিল। বিয়ের পরই ওরা চলে গেছে। আমি জিজ্ঞেস করলাম, ওরা কোথায় গেছে? আপনারা কি কিছু জানেন? সবাই এক বাক্যে বলল যে আমরা তাদের সম্পর্কে কিছুই জানি না। তারা খুব অদ্ভুত মানুষ ছিল। তারা কারোর সাথে কথা বলতে একদমই পছন্দ করতো না। সেজন্য আমরাও যেচে পড়ে কথা বলতে যেতাম না। এসব কথা শুনে আমার মনটা কেঁপে উঠল। হায় ভগবান, জানি না কার সাথে আমার মেয়ে ফেঁসে গেছে। তাড়াতাড়ি করে বাড়িতে চলে এলাম। বুঝতে পারছি না কি করব। মেয়ে কোথায় কিছুই জানতাম না। এভাবেই অনেক কষ্টে 2 দিন কাটিয়েছি। 3য় দিনে মিষ্টু আমার সাথে দেখা করতে এলো, কিন্তু আমি মিষ্টুকে বুঝতেই দিইনি যে আমি ওর শ্বশুরবাড়িতে গিয়েছিলাম। প্রতিবারের মতো আজও ওকে খুব খুশি দেখাচ্ছিল। কথার ফাঁকে আমি ওকে বললাম, মা, আমি তোদের বাড়িতে যেতে চাই। আমার কথা শুনে ও বলল, না মা, ভগবানের দিব্যি, এমন কাজ করো না। আমার প্রতি আমার শাশুড়ির ব্যবহার খুব ভালো হয়ে গেছে। এমন না হয় তুমি গেলে আবার তার ব্যবহার খারাপ হয়ে যায়। আমি মাঝে মাঝে এসে তোমার সাথে দেখা করে যাব। তুমি অযথা চিন্তা করছো কেন? সন্ধ্যায় মিষ্টু তার বাড়িতে ফিরে গেল, কিন্তু এবার যখন ও তার বাড়িতে যেতে শুরু করলো, আমি লুকিয়ে লুকিয়ে মিষ্টুকে অনুসরণ করলাম। আমি ওর বাড়ি দেখতে চাই, তার বাড়ির ঠিকানা জানতে চাই। ও
ও কোথায় থাকে এবং কিভাবে থাকে। মিষ্টুর এমন জায়গায় রিক্সা থামলো যা দেখে আমি চমকে উঠলাম। মিষ্টু ঘরের ভিতরে যাচ্ছিল। আমিও তাড়াতাড়ি রিক্সা থেকে নেমে ওকে অনুসরণ করে বাড়ির ভিতরে ঢুকলাম। এটা খুব সুন্দর একটা বাড়ি। মিষ্টু ঘরে ঢোকার সাথে সাথে একজন মহিলা ওকে কথা শোনাতে লাগলো যে মহারানী এসেছেন, এনাকে কেউ তো সম্বর্ধনা জানাও। মিষ্টুর স্বামী তখন এসে ওর হাত ধরে বলল, থামো মা, আমার বলাতেই ও গিয়েছিল। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আমার জামাই পবন খোড়া না, সে তার নিজের পায়ে হেঁটে মিষ্টুর কাছে এসেছিল। দেখতে শুনতে ভালো, স্মার্ট ছেলে। তখনই পবনের চোখ আমার দিকে পড়ল। সে আমার দিকে তাকিয়ে বলল, আন্টি আপনি এখানে? মিষ্টু আমাকে ঘুরে দেখল। মিষ্টুর শাশুড়ি আমাকে দেখা মাত্রই রাগে দুমদাম করে পা ফেলে সেখান থেকে চলে গেল। মিষ্টু হঠাৎ আমাকে সামনে দেখে খুব ভয় পেয়ে গেল। তাড়াতাড়ি আমার কাছে এসে হাত জোর করে বলল, মা আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ঠকিয়েছি। কিন্তু আমি কি করতাম? আমি পবনকে ভালোবাসতাম এবং ওকে ছাড়া বাঁচতে পারতাম না। কিন্তু আমি জানতাম তুমি আমাকে পবনের সাথে কখনোই বিয়ে দেবে না, কারণ পবন বাবার বন্ধুর ছেলে, যিনি এখন জেলে আছেন। আমি রাগে কাঁপতে লাগলাম। মিষ্টু কিভাবে আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারল? ও তার নিজের বাবার খুনির ছেলেকে কিভাবে বিয়ে করতে পারল? পবনের বাবা এবং মিষ্টুর বাবা খুব ভালো বন্ধু ছিল। একবার তারা শিকারে গিয়েছিল, তখন হঠাৎ তাদের মতো ঝগড়া হয় এবং পবনের বাবা মিষ্টু বাবাকে খাদে ধাক্কা দিয়ে ফেলে দেয়, যার ফলে সে ঘটনাস্থলে মারা যায়। আমিও পুলিশকে জবানবন্দি দিয়েছিলাম যে আমার স্বামীকে তার বন্ধুই হত্যা করেছে। আমার জবানবন্দি এবং কিছু তদন্তের পর পুলিশ পবনের বাবাকে ধরেন এবং তার 15 বছরের জেল হয়। পবনের মা আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল, আমার পায়ে পড়ে বলছিলেন যে বোন, দয়া করে তোমার জবানবন্দি ফিরিয়ে নাও এবং পবনের বাবাকে জেলে যাওয়া থেকে বাঁচাও। আমার স্বামী নির্দোষ, তিনি তোমার স্বামীকে হত্যা করেনি। কিন্তু আমি পবনের বাবাকে ক্ষমা করিনি, তিনি এখনও জেলেই ছিলেন। সম্ভবত এই কারণেই মিষ্টুর শাশুড়ি মিষ্টু আর আমাকে ঘৃণা করতেন। মিষ্টুর স্বামী পবন বলল, আন্টি আমি এবং মিষ্টু একে অপরকে ভালোবাসতাম। আমরা দুজনেই জানতাম যে আপনি আমাদের দুজনের বিয়ে কোনো মতেই হতে দেবেন না। সেজন্যই ওর জেদ ধরেছিল যে ওর শুধু খোড়া ছেলেকে বিয়ে করবে, যাতে আপনার কোনো সন্দেহ না হয়, আর আপনি যেন ওর জন্য অন্য সম্বন্ধ না দেখেন। আমি আমার এক বন্ধুর মাকে সাথে নিয়ে একটা পুরনো বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করি, আর এভাবেই বন্ধুর মাকে নিজের মা বানিয়ে আপনাদের বাড়িতে সম্বন্ধ নিয়ে গেছিলাম। আর এভাবেই আমাদের বিয়ে হয়ে যায়। আমার মাও এই বিয়েতে রাজি ছিলেন না। তিনি এখনও মিষ্টুকে নিজের পুত্রবধূ হিসেবে মেনে নেননি। তিনি যখনই ওকে সামনে দেখেন তখনই জেলে থাকা আমার বাবার কথা তার মনে পড়ে। পবনের কথা শুনে আমি কিছু না বলে বাড়িতে ফিরে এলাম। প্রথমে আমি মিষ্টুর উপর এতটাই রেগেছিলাম যে আমি ওর সাথে আমার সমস্ত সম্পর্ক শেষ করতে চেয়েছিলাম। কিন্তু পরে যখন ঠান্ডা মাথায় ভাবলাম, তখন আমার মনে হলো যে এতে আমারও দোষ আছে। হয়তো মিষ্টুর বাবার মৃত্যু একটি দুর্ঘটনা ছিল, তাদের দুজনের এত ভালো বন্ধুত্ব ছিল, তাহলে পবনের বাবা মিষ্টুর বাবার প্রাণ কেন নেবে? আমি সারা রাত এসব ভাবতে থাকলাম। তারপর একটা সিদ্ধান্তে উপনীত হয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে ওঠার পর আমি পুলিশের কাছে গিয়ে জবানবন্দি দিই আমার বক্তব্যে এবং কিছু সুপারিশের ভিত্তিতে পবনের বাবা জেল থেকে ছাড়া পান, আর আমি আমার বাড়িতে চলে আসি। পরের দিন মিষ্টু, পবনের বাবা এবং মা আমাদের বাড়িতে আসেন। পবনের মা এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন, বোন, আমার স্বামীকে বাঁচিয়ে তুমি খুব ভালো কাজ করেছো। আমার মন রাগে ভরেছিল, তাই আমি তোমার মেয়েকে উল্টোপাল্টা বলতে থাকতাম। কিন্তু ও খুব ভালো এবং ধৈর্যশীল মেয়ে। আমি তাকে অনেক কথা শোনাতাম, কিন্তু সে আমাকে কখনো কোনো কথার উত্তর দেয়নি। বোন, মন থেকে এখন আমাদের ক্ষমা করে দাও, তবেই আমাদের হৃদয় শান্তি পাবে। পবনের বাবাও ক্ষমা চাইছিলেন, কিন্তু আমি তাকে থামিয়ে দিয়ে বললাম, ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। হয়তো এটা আমার আরও আগে করা উচিত ছিল। বরং আপনারা আমাকে ক্ষমা করে দিন। আমি আপনাদের এত কষ্ট দিয়েছি, আমার কারণে আপনাকে এত বছর জেলে থাকতে হয়েছে। এখন আমাদের ছেলেমেয়েরা একে অপরকে নিয়ে খুশি থাকুক, আর কি চাই? সবাই মাথা নেড়ে হ্যাঁ বলল। সবার মুখেই হাসি ফুটে উঠল। আমি এগিয়ে গিয়ে মিষ্টুকে জড়িয়ে ধরলাম। আমি পবনকে জামাই হিসেবে এবং মিষ্টুর শাশুড়ি মিষ্টুকে নিজের পুত্রবধূ হিসেবে সানন্দে মেনে নিলেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ বন্ধুরা।